কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা হিসাব বিজ্ঞান তৃতীয় পত্রের যে আর্থিক বিবরণী ক্লাস করছিলাম, তো সেখানে আমরা আজকে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করব। এই প্রশ্নটা আপনারা অবশ্যই সলভ করে যাবেন। সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2023। এখানে আমাদের কিছু কনফিউজিং জিনিসপত্র আছে, আমরা একটু সলভ করার ট্রাই করি, দেখি প্রশ্নে কি বলেছে। তো নর্মালি আমাদের প্রশ্ন দেয়া আছে, এই যে দেখি আমরা কলকবজা 10% ঋণপত্র, কিন্তু এখানে একটা জিনিস দেখেন, ঋণপত্র নিয়ে কথা আছে আমাদের। হ্যাঁ, দেখেন ঋণপত্র ডেবিট দিকে দেয়া আছে, ঠিক আছে। যদি ঋণপত্রটা ডেবিট দিকে দেয়া থাকে, আমরা নর্মালি কি জানি, ঋণপত্র হচ্ছে দায়ী হয়, তাই না? তো এখানে দেখেন ঋণপত্র তারা দিয়েছে কোথায়? ডেবিট দিকে। তো দায়ী হলে কি সেটা কখনো ডেবিটে বসতে পারে না। তো এইরকম যদি ঋণপত্র দেয়া থাকে, দ্যাট মিনস এই ঋণপত্রটা আমার সম্পদ হবে। হ্যাঁ, এটা আমার কি হবে? সম্পদ হবে। এটা দ্বারা ইন্ডিকেট করছে যে আমরা ঋণপত্রে কি করেছি? টাকা বিনিয়োগ করেছি। ওকে, অর্থাৎ ঋণপত্র আমরা এখানে ক্রয় করছি, আর ঋণপত্র ক্রয় করলে সেটা সম্পদ হয়, এটা মাথায় রাখতে হবে ভালো মতো। সুনাম, লভ্যাংশ, আয়কর, প্রাপ্য হিসাব, ক্রয় 15% ভ্যাট সহ, ভ্যাট চলতি হিসাব আবার দেয়া আছে। দেখেন ক্রয় দেয়া আছে, ভ্যাট চলতি হিসাব দেয়া আছে কোন পাশে? ডেবিট দিকে। মোট টাকা দেয়া আছে। এই পাশে যদি আমরা দেখি শেয়ার মূলধন, শেয়ার অধিহার, সাধারণ সঞ্চিতি, আয়কর সঞ্চিতি, তাই না? তাহলে দেখেন আয়করও দেয়া আছে, আয়কর সঞ্চিতিও দেয়া আছে। আমরা কি শিখেছিলাম? রেওয়া মিলে যদি আয়কর এবং আয়কর সঞ্চিতি থাকে, তাহলে তার কাজটি কোথায় হয়? তার কাজটি হয় সংরক্ষিত আয় বিবরণীতে, তাই না? তার মানে এই আয়কর আর আয়কর সঞ্চিতির কাজ হবে সংরক্ষিত আয় বিবরণীতে। 5% বন্ড, এই যে বন্ড, বন্ড কোন পাশে দেওয়া আছে? ক্রেডিট দিকে দেওয়া আছে, তাই না? তাহলে বন্ড, বন্ড মানে কি? বন্ড মানে ঋণপত্র, তাই না? তো এই বন্ডটা কোথায় দেওয়া আছে? ক্রেডিটে দেওয়া আছে। এই বন্ডটা হবে আপনার দায়। কি করে বুঝলাম? কারণ টাকা দেওয়া আছে ক্রেডিটে, ক্রেডিট পাশে আছে। প্রদেয় হিসাব, বিক্রয় 15% ভ্যাট সহ, সংরক্ষিত আয়ের জের দেওয়া আছে, মোট টাকা দেওয়া আছে। দিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু সমন্বয় আমাদের দিয়ে দিয়েছে। সেটা কি? সমাপনী মজুদ পণ্য 40,000 টাকা, আগুনে বিনষ্ট 2,000 টাকা মজুদের অন্তর্ভুক্ত আছে, এবং বীমা কোম্পানি 1,000 টাকা ক্ষতিপূরণ দিবে। এটা আমাদের পরিচিত সমন্বয়, আমরা যারা এই প্লে লিস্টের ক্লাসগুলো করেছি এই সমস্যা আমরা সমাধান করেছি। সাধারণ সঞ্চিতি বাড়িয়ে 25,000 টাকা করতে হবে। তার মানে আমরা দেখি তো এখানে সাধারণ সঞ্চিতি আছে কত? আমাদের এখানে সাধারণ সঞ্চিতি আছে 20,000 টাকা, এটাকে বাড়িয়ে কত করতে বলছে? 25,000 করতে বলছে। তার মানে 20 থেকে 25 করব, তার মানে নতুন করে সাধারণ সঞ্চিতিতে কত টাকা দিতে হবে? 5,000 টাকা। তো আমরা জানি সঞ্চিতি তহবিলে টাকা স্থানান্তর কোথায় থেকে হয়? মুনাফা থেকে হয়। দ্যাট মিনস এটি কোথায় যাবে? সংরক্ষিত আয় বিবরণীতে 5,000 টাকা স্থানান্তর করতে হবে। এরপরে বলছে আয়কর সঞ্চিতি রাখতে হবে 5,000 টাকা। দেখছেন, আবার আয়কর সঞ্চিতি রাখতে বলেছে। তা আমরা কি জানি? সমন্বয়ে যে আয়কর সঞ্চিতি দেয়া থাকে, এটা কোথায় যায়? এটা আমাদের যায় হচ্ছে বিশদ আয় বিবরণীতে, তাই না? বিশদ আয় বিবরণীতে আমরা কি করি? বিশদ আয় বিবরণীতে আমরা নিট মুনাফা নির্ণয় করার আগে কর পূর্ব মুনাফা থেকে এটাকে বাদ দিই। একটা কাজ হইল। আর এই আয়কর সঞ্চিতি কিন্তু আমাদের চলতি দায় হিসাব, তার মানে আর্থিক অবস্থার বিবরণীতে আমাদের এটা চলতি দায় এবং ভবিষ্যৎ ব্যবস্থার মধ্যে দেখাতে হবে। নিট মুনাফার 10,000 টাকা একটি পেনশন তহবিল তৈরি করো। তো আমরা কি জানি ভাইয়া? এই যে নিট মুনাফা দিয়ে একটি পেনশন তহবিল তৈরি করতে বলেছে, তার মানে যত পরিমাণে তহবিলে টাকা স্থানান্তর, এটা সংরক্ষিত আয় বিবরণী থেকে হবে। এবং এই যে পেনশন তহবিল যেহেতু তৈরি করতে বলেছে, এটা অবশ্যই আমার চলতি দায়ের ভেতরে যাবে, ঠিক আছে? এরপরে যাই আমরা, শেয়ার অধিহার সুনামের সাথে সমন্বয়পূর্বক অবলোপন করতে বলেছে। তার মানে শেয়ার অধিহারের টাকাটাকে আমরা কি করব? সুনামের সাথে অবলোপন করে দিব। তার মানে শেয়ার অধিহার থেকে সুনামের, মানে শেয়ার অধিহারটাকে আমরা সুনামের সমপরিমাণ অর্থ দিয়ে বাদ দিয়ে দিব। অর্থাৎ শেয়ার অধিহার যদি 5,000 হয়, এখান থেকে মাইনাস করব সুনামের অবলোপন 5,000 দিয়ে, একেবারে অবলোপন মানে সেটাকে 0 করে দিব আমরা, ঠিক আছে? এটাই বলছে, আমি করে দেখাবো, সমস্যা নাই। কথা কি বলেছে? সমন্বিত ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করো। তাহলে দেখেন এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আমাদের, যে ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করা, তাই না? তাহলে আমরা একটু ভ্যাট চলতি হিসাবে চলে যাই। তো আমরা এখানে সর্বপ্রথম এখানে আমরা ক নাম্বার দিই, ক নাম্বার দিয়ে লিখি যে ভ্যাট চলতি হিসাব। তো ভ্যাট চলতি হিসাব মানে আমরা কি জানি? আমরা জানি এখানে একটা আমাদের খতিয়ান করা লাগবে, তাই না ভাইয়া? তাহলে আমরা একটু সুন্দর করে একটা কি করে ফেলি, আমরা একটু সুন্দর করে খতিয়ান তৈরি করে ফেলি। হ্যাঁ, এভাবে দিয়ে সুন্দর করে আমরা খতিয়ান তৈরি করে ফেলি। খতিয়ানে আমাদের কি থাকে? আমাদের ডেবিট টাকা, ক্রেডিট টাকা,
আচ্ছা, এখানে আমরা একটা জাবেদা পৃষ্ঠার ঘর করব। এই যে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা কি দিব? এখানে আমরা দিব তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আর জেরের ঘর তো দুই ভাগে ভাগ হয়, তাই না? জেরের ঘরটাকে আমরা দুই ভাগে ভাগ করব, একটা ডেবিট জের, একটা ক্রেডিট জের। এই যে, তাহলে আমরা এখানে লিখবো জের, ওকে। এখন আমরা দেখব এই যে আমাদের প্রশ্ন, এখানে দেখেন একটা ভ্যাট চলতি হিসাবের একটা জের দিয়ে দিয়েছে, প্রারম্ভিক জের দিয়েছে না ভাইয়া? আমরা দেখতে পাচ্ছি ভ্যাট চলতি হিসাবের একটি প্রারম্ভিক জের তারা দিয়ে দিয়েছে 2500 টাকা, কোন পাশে? ডেবিট দিকে। তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে? 1 তারিখ দিতে হবে। অঙ্কটা হচ্ছে 2022 সাল, 2022 সালের জানুয়ারি মাসের 1 তারিখ। হ্যাঁ, ব্যালেন্স দেওয়া আছে না? তাহলে আমরা এখানে লিখবো ব্যালেন্স বিডি। কি লিখবো? 1 তারিখ মানে আমরা লিখতে হবে ব্যালেন্স বিডি। ওকে, কত টাকা একটু ভুলে গেলাম, দেখে নি, 2500 টাকা ডেবিট দিকে। তার মানে এই যে জেরের ঘর, এখানে আমরা বসাবো কত? 2500 টাকা। হইলো? আচ্ছা, ডান। এরপরে দেখেন আমাদের প্রশ্নে কি বলেছে। আমাদের প্রশ্নে আমাদের ক্রয়ের সাথে ভ্যাট আছে এবং প্রশ্নে বিক্রয়ের সাথে ভ্যাট আছে। তো আমরা কি জানি? আমরা নিট ক্রয় এবং নিট বিক্রয়ের উপরে ভ্যাটটা ক্যালকুলেট করি, তাই না? তার মানে ক্রয় থেকে ফেরত বাট্টা যা কিছু আছে এবং বিক্রয় থেকে ফেরত বাট্টা যা কিছু আছে, অর্থাৎ কাজ নিট ক্রয় এবং নিট বিক্রয়ের উপরে আমরা ভ্যাট করব। ঠিক আছে? তো আমাদের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি সম্ভবত কোনো ফেরত বাট্টা কিছু নাই এবং ক্রয় এবং বিক্রয়ের সাথে কোনো আমাদের সমন্বয় নাই। তাহলে নাই, ভালো কথা। তাহলে আমরা কি করব? এই যে ক্রয়ের টাকাটা আছে এর উপরে আমরা ভ্যাট ক্যালকুলেশন করব। তাহলে আমরা লিখে ফেলি, ভ্যাটটা হবে 31 তারিখে। হ্যাঁ, এই যে আমরা ভ্যাটটা ধরবো, এটা 31 তারিখ দেব। 31 তারিখ দিয়ে আমরা লিখবো হচ্ছে ক্রয় ভ্যাট। হ্যাঁ, আমরা লিখবো কি? আমরা লিখবো এখানে ক্রয় ভ্যাট। তাহলে ভ্যাট সহ বললে আমরা কি নিয়ম জানি বলেন তো? ভ্যাট সহ বলেছে না 15%, তার মানে 1,15,000 টাকার আমরা কি করব? 15/115 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে আমাদের কি চলে আসবে? ক্রয় ভ্যাটের টাকাটা চলে আসবে। তাহলে একটু ক্যালকুলেটরের হেল্প নিয়ে এখানে 15,000 টাকা হবে। তারপর আমরা একটু ক্যালকুলেটরের হেল্প নিয়ে ক্যালকুলেটরটা বের করে রাখি। আচ্ছা, দেখি, ভাগ হচ্ছে 115 গুণন 15, কত হবে? 15,000 টাকা হবে। তাহলে ক্রয় ভ্যাট আমরা কি জানি? ক্রয় ভ্যাট হচ্ছে সম্পদ, মানে ডেবিট জের প্রকাশ করে। সে কারণে আমরা এই যে ডেবিটের দিকে বসাবো, ক্রয় ভ্যাট বসাইলাম। তাহলে দেখেন জের আছে ডেবিটে, টাকাও বসছে ডেবিটে, তাহলে ডেবিট ডেবিট কি করে দিব? যোগ করে দিব, দিয়ে আমরা ডেবিট জেরে বসাবো কত? 17,500। হইল? এবার আমরা করব বিক্রয় ভ্যাট। হ্যাঁ, এই যে বিক্রয় ভ্যাট কত আছে? 2,30,000 টাকা, তাই না? তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে 2,30,000 টাকা। এটার উপর আমরা কি করব? 15/115 করব। তাহলে এটা করলে আমাদের হবে হচ্ছে আপনার 30,000 টাকা হবে। 30,000 টাকা। বিক্রয় ভ্যাট কি হিসাব? বিক্রয় ভ্যাট হচ্ছে দায়, অর্থাৎ ক্রেডিট জের প্রকাশ করে। তো এটাকে আমরা বসাবো কোথায়? আমরা বসাবো এখানে 30,000 টাকা। বসাইছি না? এবার ভাইয়া দেখেন টাকা বসছে ক্রেডিটে, জের আছে ডেবিটে, তাহলে ডেবিট ক্রেডিট কি করতে হয়? মাইনাস করতে হয়। ঠিক আছে? তাহলে মাইনাস করলে ভাইয়া আমাদের কত হবে? 30 থেকে 17,500 বাদ দিলে আমাদের হবে 12,500 টাকা। এই 12,500 বসবে কোথায়? এই 12,500 বসবে ক্রেডিটে। কেন ক্রেডিটে বসবে? কারণ ক্রেডিটের টাকা ডেবিট অপেক্ষা বেশি, সে কারণে ক্রেডিটে বসবে। এগুলো আপনারা জানেন। তাহলে দেখেন এখান থেকে আমরা একটা জিনিস শিখলাম। কি শিখলাম? ভ্যাট চলতি হিসাব অঙ্ক শেষ করে আমরা কি পেলাম? ক্রেডিট জের পেলাম, তাই না? এই যে ক্রেডিট জের পেয়েছি। ঠিক আছে? তাহলে ভ্যাট চলতি হিসাব ডেবিট জেরও হতে পারে, ক্রেডিট জেরও হতে পারে। আমরা এই অঙ্কটা সলভ করে অঙ্ক করা শেষ, আমাদের ভ্যাট নিয়ে আর কোনো কাজ নাই। জেরের টাকাটা বসেছে কোথায়? ক্রেডিটে বসেছে। দ্যাট মিনস ভ্যাট চলতি হিসাব ক্রেডিট জের প্রকাশ করলো। মনে রাখবেন ভ্যাট চলতি হিসাবের ক্রেডিট জের এটা হবে চলতি দায় হিসাব। কি হিসাব?
চলতি দায় হিসাব। ভাইয়া জেরের টাকা যদি ডেবিটে বসতো, ভ্যাট চলতি হিসাবের যেটা ডেবিট জের সেটা হচ্ছে আমাদের তাহলে চলতি সম্পদ হতো। ঠিক আছে ভাইয়া, এটা একটু আমাদের জেনে রাখা লাগবে। ক নাম্বার শেষ আমাদের। খতে চলে আসি আমরা। খতে বলেছে কর পরবর্তী নিট লাভ। কর পরবর্তী নিট লাভ মানেই হচ্ছে আমাদের নিট লাভ। 48,000 টাকা ধরে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। কি প্রস্তুত করতে বলেছে আমাদের? সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করতে বলেছে। তাহলে আমরা সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করি। ভাই বারবার বলছি, সংরক্ষিত আয় বিবরণী কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। যারা আমার এই ক্লাসটা প্রথম করছেন বা 2টা ক্লাস করেছেন, তারা 1, 2, 3 এই ক্লাসগুলো এই প্লেলিস্টের সুন্দর করে দেখবেন, কারণ সেখানে আমি সংরক্ষিত আয় বিবরণী নিয়ে ডিটেল আলোচনা করেছি। ওটা দেখলে আমার মনে হয় না আপনাদের কোনো প্রবলেম হবে আর সংরক্ষিত আয় বিবরণী নিয়ে। তো চলেন আমরা একটু সংরক্ষিত আয় বিবরণী নিয়ে একটু ছক করে ফেলি। বিবরণ টাকা টাকা, ছক তো আমাদের একটাই। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। তাহলে দেখেন আমাদের সংরক্ষিত আয় বিবরণী কি দিয়ে শুরু হয়? আমাদের সংরক্ষিত আয়ের যে একটা জের দেয়া আছে, এই যে দেখেন সংরক্ষিত আয়ের জের, এটাকে আমরা বলি সংরক্ষিত আয়ের প্রারম্ভিক জের, যেহেতু 1 তারিখে, এটা দিয়ে আমাদের অঙ্ক শুরু হবে। তাহলে সংরক্ষিত আয় এক 1/2022 কত টাকা দেওয়া আছে দেখি তো ভাইয়া? এখানে আমাদের দেওয়া আছে 42,000 টাকা। তাহলে এটা আমরা এখানে 42,000 টাকা লিখে ফেললাম। এর সাথে আমাদের প্লাস করতে হবে চলতি বছরের নিট মুনাফা। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্নে চলতি বছরের নিট মুনাফা আমাদের তারা দিয়ে দিয়েছে, এই যে নেট লাভ বা মুনাফা, সেটা হচ্ছে 48,000 টাকা। তাহলে কত হবে আমাদের ভাইয়া? এটা আমাদের হবে 90,000 টাকা। ঠিক আছে, হইল না? আচ্ছা, এবার এর সাথে আমাদের যোগ করতে হয় কি? লভ্যাংশ ফেরত, আয়কর ফেরত, লভ্যাংশের অবলোপন, এই জিনিসগুলো যদি থাকে যোগ করব, তাই না? তো এই জিনিসগুলো আমাদের কিছু নাই। আরেকটা জিনিস আমরা এর সাথে যোগ করব, সেটা কি বলেন তো? আমরা জানি রেওয়া মিলে আমাদের যে আয়কর এবং আয়কর সঞ্চিতি আছে, এটার কাজ হয় আমাদের সংরক্ষিত আয় বিবরণীতে। তো আমাদের দেখতে হবে যদি আয়কর বড় হয়, কি বড় হয়? সরি, আয়কর সঞ্চিতি যদি বড় হয়, ওকে, আয়কর সঞ্চিতি কি হয়? বড় হয়। কার থেকে? আয়কর থেকে। আয়কর থেকে যদি এই আয়করের টাকা থেকে আয়কর সঞ্চিতি যদি বড় হয়, দেখেন তো আয়কর সঞ্চিতি আছে কত? 3,000 টাকা। আয়কর আছে কত? 4,000 টাকা। কে বড়? আয়কর বড়। ভাইয়া আয়কর যদি বড় হয় তাহলে এই দুইটার পার্থক্য মুনাফা থেকে বাদ দিতে হবে। আর যদি আয়কর সঞ্চিতি বড় হয়, সাপোজ এখানে আয়কর সঞ্চিতি ছিল ধরেন 5,000 টাকা, আয়কর আছে 4,000 টাকা, এখন কে বড়? আয়কর সঞ্চিতি বড়। তখন এই 5,000 আর 4,000-এর বিয়োগফল 1,000 টাকা মুনাফার সাথে যোগ হয়ে যেত, তাই না? তখন আমি এটা মুনাফার সাথে যোগ করতাম। কিন্তু আমরা এখানে দেখছি আয়কর বড়। আয়কর বড় হলে বাদ দিতে হবে, এখান থেকে মাইনাস করতে হবে। তাহলে আমরা এখানে লিখি বাদ। কি বাদ দিব? বন্টন সমূহ, অর্থাৎ মুনাফা থেকে আমরা কি কি বন্টন করব সেই জিনিসগুলোকে এখানে লিখব। ঠিক আছে, আমরা প্রথমে আয়করের কাজটা করে ফেলি। আমরা কি দেখলাম? আয়কর, আয়কর বড় যেহেতু সেজন্য বন্টনে চলে গেল কত? 4,000 টাকা মাইনাস আয়কর সঞ্চিতি কত টাকা? আয়কর সঞ্চিতি হচ্ছে 3,000 টাকা। হ্যাঁ, তাহলে এটাকে আমরা মাইনাস করে দিব, তাই না? তাহলে বন্টনে যাবে কত? 1,000 টাকা। আশা করি সকলে বুঝছেন। গেল। এরপরে কি যাবে? লভ্যাংশ। লভ্যাংশ প্রদান করি মুনাফা থেকে না, তাহলে সেই লভ্যাংশের কাজটা আমাদের এই বন্টনের ভেতরে থেকে হবে। দেখি তো প্রশ্নে আছে কিনা লভ্যাংশ। এই যে দেখেন লভ্যাংশ কত টাকা? 5,000 টাকা। তাহলে আমরা এখানে লভ্যাংশটা লিখে ফেলি 5,000 টাকা। ঠিক আছে, হইল। আর দেখি তো বন্টনে কিছু যায় কিনা, লভ্যাংশ ঘোষণা করতে বলেছে কিনা, তহবিলে স্থানান্তর করতে বলেছে কিনা।
এমন কিছু আছে কিনা দেখি আমরা। এখানে থাকবে না, আমাদের সমন্বয়ে থাকবে। দেখি সমন্বয় কি বলেছে দেখেন তো, সাধারণ সঞ্চিতি বাড়িয়ে 25,000 টাকা করতে হবে। তাহলে সাধারণ সঞ্চিতির টাকাটাকে যে আমি বাড়াবো, টাকাটা আসবে কই থেকে? মুনাফা থেকে আসবে, তাই না? তাহলে আমাদের সাধারণ সঞ্চিতিতে স্থানান্তর লিখতে হবে কি, সাধারণ সঞ্চিতিতে স্থানান্তর। ঠিক আছে, বাড়িয়ে 25,000 করতে বলেছে, তাহলে 25,000 মাইনাস ছিল কত আমার দেখেন তো, ছিল 20,000। তাহলে 25 থেকে 20 বাদ দিই, তাহলে কত বাড়াইতে হবে সেটা আমি পেয়ে যাব, কত? 5,000 বাড়াইতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? 20,000 ছিল, 25,000 করতে হবে, তার মানে 25 থেকে 20 বাদ দিলেই কত বাড়াইতে হবে সেটা পেয়ে গেলাম। ঠিক আছে, গেল। এরপরে আর কি বলেছে আমরা একটু দেখি তো। আয়কর সঞ্চিতি রাখতে হবে 5,000 টাকা, এটার কাজ তো সংরক্ষিত আয় বিবরণীতে হবে না। নিট মুনাফার 10,000 টাকা দ্বারা একটি পেনশন তহবিল তৈরি করো। তার মানে আমাদের পেনশন তহবিল কই থেকে? মুনাফা থেকে দিতে বলেছে, তাহলে এখানে লিখতে হবে পেনশন তহবিলে স্থানান্তর। কি লিখব? পেনশন তহবিলে স্থানান্তর। কত টাকা? 10,000 টাকা, তাই না ভাইয়া? 10,000 টাকা হইল, 10,000 টাকা হইল পেনশন তহবিলে স্থানান্তর আমাদের 10,000 টাকা। শেয়ার অধিহার সুনামের সাথে অবলোকন করতে হবে, এটা মালিকানা সত্ত্ব বিবরণীতে কাজ হবে, আর কোনো কাজ নাই। তাহলে আমরা দেখি তো টোটাল বন্টন কত হয় আমাদের। 20,000, 21,000 টাকা। কত টাকা? 21,000 টাকা। ভাইয়া 90 থেকে যদি আমরা 21 বাদ দিই তাহলে থাকে কত? 90 থেকে 21 বাদ দিলে আমাদের 69,000 টাকা থাকে, তাই না? এই 69,000 টাকাকে আমরা কি বলবো বলেন তো? এটাকে আমরা বলি সংরক্ষিত আয়ের সমাপনীজের। কি বলি? সংরক্ষিত আয়ের সমাপনীজের। ওকে ওকে, ডান হয়ে গেল, ডান। এবার আমাদের প্রশ্নে কি বলেছে আমরা একটু দেখি তো। এবার আমাদের প্রশ্নে দেখেন গ নম্বরে কি বলছে আমরা একটু দেখি। এই যে গ নম্বরে, সমাপনী সংরক্ষিত আয় 25,000 টাকা ধরে মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করতে বলেছে। সরি, মালিকানা সত্ত্ব ও দায়ের পরিমাণ নির্ণয় করতে বলেছে, তাই না? তাহলে আমরা মালিকানা সত্ত্ব এবং দায়ের পরিমাণ আমরা নির্ণয় করব এবার। তাহলে সুন্দর করে আমাদের এই যে ছকটা আছে সে ছকটা আমরা একটু এঁকে নিই। ঠিক আছে, মালিকানা সত্ত্ব এবং দায়ের পরিমাণটা আমরা নির্ণয় করি। মালিকানা সত্ত্ব এবং দায়ের পরিমাণ। আচ্ছা দেখি, বিবরণ টাকা 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 হইলো। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে মালিকানা সত্ত্ব, তো এখানে আমরা লিখবো মালিকানা সত্ত্ব না লিখে কোম্পানির অঙ্ক, তো আমাদেরকে লিখতে হবে শেয়ার হোল্ডারদের সত্ত্ব। ওকে, হলো। আচ্ছা, তাহলে শেয়ার হোল্ডারদের সত্ত্বের সর্বপ্রথমে আমাদের কাজ হবে কিসের? আমাদের কাজ হবে শেয়ার মূলধন অংশের। শেয়ার মূলধন। এখন এই শেয়ার মূলধনের কি হয়? আমাদেরকে আগে লিখতে হয় অনুমোদিত মূলধন, তাই না ভাইয়া? অনুমোদিত মূলধনকে জাস্ট খালি আমাদের শো করতে হয়, শো করে দেখাতে হবে, বাধ্যতামূলক, এটার কোনো কাজ হয় না, জাস্ট শো করে দেখাতে হবে। দেখি তো আমরা কোথায় পাবো। কি বলেছে? অনুমোদিত মূলধন নিয়ে কি কিছু বলা আছে? অনুমোদিত মূলধন নিয়ে কিচ্ছু বলা নাই, এটা বলা আছে শেয়ার মূলধন, অর্থাৎ ইস্যুকৃত, বিলিখিত, আদায়কৃত মূলধন। অনুমোদিত মূলধন সাধারণত ওপরে বলা থাকে প্রশ্নের, এখানে বলা নাই। তো যেহেতু বলা নাই, তাও আমাকে যেহেতু শো করতে হবে, আমাদেরকে লিখতে হবে এরকম করে প্রতিটি ডট ডট টাকা করে। ঠিক আছে, ডট ডট শেয়ার, জাস্ট খালি আমাদেরকে শো করতে হবে এটা। হ্যাঁ, করে কত হয়? জাস্ট এই 3 নাম্বার ঘরে ডট 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 দিয়ে ক্লোজ করে দিব, শেষ। লিখতে হবে কিন্তু বাধ্যতামূলক, আমাদের থাকুক আর না থাকুক অনুমোদিত। এবার আমাদের আসবে কি? এবার আমাদের আসবে ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত মূলধন। ঠিক আছে, তো ইস্যুকৃত, বিলিখিত, আদায়কৃত কোনটা? এটা প্রতিটি 20 টাকা মূল্যের 5,000 শেয়ার 1 লাখ টাকা। এটা কিন্তু আবার ক্লোজ করা যাবে না। ঠিক আছে, তার কত হয় ভাইয়া? প্রতিটি 20 টাকা মূল্যের 5,000 শেয়ার করলে আমাদের হয় 1 লাখ টাকা।
এই যে হইলো হইলো। আচ্ছা, তাহলে শেয়ার মূলধন হয়ে গেল। এবার আমাদের মালিকানা সত্ত্বের মধ্যে আরেকটা অংশ থাকে, সেটা হচ্ছে সঞ্চিতি ও উদ্বৃত্ত অংশ। হ্যাঁ, ঠিক আছে। সঞ্চিতি উদ্বৃত্তর ভিতরে কি কি আসে এটা আমি বেসিক ক্লাসে যখন শুরু করি শিখাই দিয়েছি। এখানে কি আসবে? এখানে আসবে শেয়ার অধিহার, সংরক্ষিত আয়, তারপরে আমার আসবে হচ্ছে আপনার সাধারণ সঞ্চিতি, লভ্যাংশ সমতাকরণ তহবিল, এই যে বিষয়গুলো আছে না, এগুলো এখানে আসবে। তাহলে আমরা দেখি তো যা যা বললাম প্রশ্নে আছে কিনা আমাদের দেখি। আমরা দেখতে পাচ্ছি এখানে আসার মতো ক্রেডিটে থাকে এগুলো। শেয়ার অধিহার আছে কত? 15,000 টাকা। তো শেয়ার অধিহারের কিন্তু ভাই আবার সমন্বয়ও আছে, মনে আছে আপনাদের? তাহলে লিখি আগে শেয়ার অধিহার 15,000 টাকা, ঠিক আছে। আচ্ছা, এটার কি সমন্বয় বলেছিল দেখেন তো। আমাদের বলেছে শেয়ার অধিহার সুনামের সাথে সমন্বয় করব, অবলোপন করো। শেয়ার অধিহারের অবলোপন করে দিতে বলছে, মানে সম্পূর্ণটাকেই বাদ দিয়ে দিতে বলছে। অবলোপন মানে একেবারে বাদ দিয়ে দেয়া, ঠিক আছে। তাহলে এখানে কি দ্বারা? সুনাম দ্বারা। তাহলে এখানে আমরা মাইনাস করব কি ভাইয়া? এখানে আমাদের মাইনাস করতে হবে আমাদের সুনামের অবলোপন। হ্যাঁ, শেয়ার অধিহারকে সুনামের সাথে অবলোপন করতে বলছে। হ্যাঁ, সম্পূর্ণ টাকাটাকেই, তার মানে বাদ দিয়ে দিয়া 15,000 টাকা বাদ দিয়ে দিব। তাহলে 15 থেকে 15 বাদ দিলে কিছুই থাকে না, 0 থাকে। ডান। এরপর আমাদের কি আছে ভাইয়া? আমরা শেয়ার অধিহার সাধারণ সঞ্চিতি আছে কত টাকা? 20,000 টাকা, তাই না? সাধারণ সঞ্চিতি 20,000 টাকা আছে, কিন্তু সমন্বয়ে কি করতে বলেছে? সমন্বয়ে বলেছে 25,000 টাকা রাখতে। তার মানে আমাদের এই যে 20,000 টাকা আর নতুন করে 5,000 টাকা মুনাফা থেকে কাটলাম, মিলে টোটাল রাখবো কত? টোটাল আমরা রাখবো 25,000 টাকা, ঠিক আছে। ডান। আর কি আসবে এখানে? আর আসবে আমাদের সংরক্ষিত আয় আসবে, তাই না ভাইয়া? তাহলে আমাদের সংরক্ষিত আয় কত ছিল বলেন তো? সংরক্ষিত আয়ের জেটটা কোনটা? এই যে আমাদের প্রশ্নে কিন্তু বলে দিয়েছে সমাপনী সংরক্ষিত আয় 25,000 টাকা ধরে অঙ্ক করো। ভাইয়া, এই জেটটা যদি প্রশ্নে বলে না দিত তাহলে আমাদের এখানে কোনটা কাটা বসতো? এই যে আমরা সংরক্ষিত আয় বিবরণী তৈরি করলাম না, করে 69,000 টাকা বের করলাম, এই টাকাটা কিন্তু তখন বসে যেত, এটা যদি না বলতো, ঠিক আছে। তাহলে আমরা এখানে চলে আসি। তাহলে সংরক্ষিত আয় কত ধরে অঙ্ক করতে বলেছে? 25,000 টাকা ধরে আমাদেরকে অঙ্ক করতে বলেছে। তাহলে সংরক্ষিত আয় কত টাকা? 25,000 টাকা। ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে এই পর্যন্ত গেল। আমাদের কি আর কিছু আছে? মালিকানা সত্ত্ব হিসাব আমরা দেখি তো। আমাদের আর মালিকানা সত্ত্ব হিসাব আর কিছু নাই। তাহলে আমরা সবকিছু অ্যাড করে ফেলেছি। এখন আমাদের কাজ হবে কি? এখন আমাদের কাজ হবে এগুলোকে যোগ করে দেয়া। তাহলে কত হয়? 25 25 50,000 টাকা। তাহলে আমাদের মোট মালিকানা সত্ত্বের পরিমাণ কত বের হলো? 1,50,000 টাকা। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো মোট মালিকানা সত্ত্ব বা মোট শেয়ার হোল্ডারদের সত্ত্ব, ঠিক আছে। ওকে, আচ্ছা, 1,50,000 গেল। এবার আমাদের দায় অংশটুকু বের করতে বলেছে না? তাহলে আমরা এখন দায়ের অংশটুকু বের করব। চলেন এগুলো একটু মুছে দিই। মুছে দিয়ে আমরা এখন দায়ের অংশটুকু বের করব। এই অঙ্কটা অনেক ছেলে মেয়ে ভুল করবে, বুঝছেন? এই অংশটুকু করতে এসে তারা অনেক কিছু ভুল করে ফেলবে, দেখেন। তাহলে আমরা এখন যদি দায়ের ভেতরে যাই, তাহলে এখানে সর্বপ্রথমে লিখব দায় সমূহ। ঠিক আছে। তাহলে আমরা সর্বপ্রথম কোন দায় লিখবো? আমরা সর্বপ্রথম দীর্ঘমেয়াদী দায়টাকে লিখি। হ্যাঁ, আচ্ছা, দীর্ঘমেয়াদী দায় দেখেন অনেক ছেলে মেয়ে যে 10% ঋণপত্র তো দায় শিখে আসছি, কিন্তু না, এখানে ঋণপত্র সম্পদ কেন ডেবিট দিকে বসেছে তাই। তাহলে দায় থাকবে কোন দিকে? ক্রেডিটে। দীর্ঘমেয়াদী দায় আছে, আমরা জানি বন্ড হচ্ছে একটি দীর্ঘমেয়াদী দায়। তাহলে 5% বন্ড 30,000 টাকা। কত? 5% বন্ড কত টাকা? 30,000 টাকা। ডান, হইল। আচ্ছা, আর দীর্ঘমেয়াদী দায় আছে কিছু? আর কিচ্ছু নাই। তাহলে এখন আমরা চলে যাব কোথায়? আমরা এখন চলে যাব চলতি দায় অংশে। তাহলে চলতি দায়ের ভেতরে কি কি আছে আমরা একটু দেখি ভাইয়া। চলতি দায় আমাদের কি কি আছে আমরা দেখি। প্রদেয় হিসাব কত? 25,000 টাকা। প্রদেয় হিসাব কত? প্রদেয় হিসাব আমাদের 25,000 টাকা, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে দেখি আমরা। সংরক্ষিত আয়, এগুলো আর কিছু নাই এর ভেতরে।
আমরা একটু এখানে আসি, দেখি। দেখেন, আয়কর সঞ্চিতি রাখতে হবে 5,000। এই যে সমন্বয়ে যে আয়কর সঞ্চিতি, এটা আমাদের কোথায় যাবে? এটা আমাদের নতুন আয়কর সঞ্চিতি বলি, এটা আমরা, এটা হচ্ছে নতুন আয়কর সঞ্চিতি, এটা হচ্ছে আমাদের চলতি দায় হিসাব। ঠিক আছে, কত টাকা রাখতে হবে বলেছে ভুলে গেলাম, 5,000 টাকা। তাহলে এখানে লিখে ফেললাম 5,000 টাকা, হইলো? আচ্ছা, আর কি আছে ভাইয়া দেখি তো আমরা, আর কি আছে? আরেকটা জিনিস আছে ভাইয়া, আরেকটা জিনিস আছে। আমি প্রথমে বলেছিলাম আপনাদেরকে, ভ্যাটের একটা কথা বলেছিলাম না? ভ্যাট, যে ভ্যাট চলতি হিসাব বলেছিলাম আপনাদেরকে, সেই ভ্যাট চলতি হিসাবের দেখেন তো কি উদ্বৃত্ত বের হয়েছে, আমরা দেখি তো। এই যে ভ্যাট চলতি হিসাব আমরা করেছি, ক্রেডিট উদ্বৃত্ত বের হয়েছে, তাহলে এটাকে চলতি দায় অংশে দেখাতে হবে 12,500। অনেক ছেলে মেয়ে কিন্তু এটা ভাইয়া ভুলে যাবে, ঠিক আছে? তাহলে আমরা লিখব ভ্যাট চলতি হিসাব 12,500। এখানে আমরা চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা লিখতে হয়, হ্যাঁ, কারণ চলতি দায়গুলো ভবিষ্যতের জন্য এই টাকাগুলো রাখে তো কিছু কিছু জিনিস, সেজন্য ভবিষ্যৎ ব্যবস্থা লিখতে হয়। আরেকটা জিনিস আছে ভাইয়া, সেটা কি দেখেন তো। এই যে আমাদের পেনশন তহবিলের কথা বলেছে, তাই না? এই পেনশন তহবিলটা কার অ্যাকচুয়ালি? পেনশন তহবিলটা পাবে কারা? কর্মচারীরা। তা কর্মচারীর টাকা যদি আমি রাখি, তাহলে আমি কি তাদের কাছে দায়ী হয়ে আছি না? দায়ী হয়ে আছি, কর্মচারীদেরকে দেওয়ার জন্য রাখছি। তাহলে মনে রাখতে হবে, কল্যাণ তহবিল, পেনশন তহবিল, এই সবগুলো হচ্ছে ভাইয়া চলতি দায় হিসাব। কত? 10,000 টাকা। তাহলে টোটাল চলতি দায় কত হইল? 30, 40 আর 12তে কত? 42,500। 42,500। আর স্থায়ী দায় কত? 30,000, মিলে কত? 72,500। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি মোট দায়। ঠিক আছে, এটা হচ্ছে আমার মোট দায় বের হলো। তাহলে এটা যদি আমাদের মোট দায় বের হয়, তাহলে এখন আমরা কি করব বলেন তো? এখন আমরা এই যে মালিকানা সত্ত্ব ছিল কত? 1,50,000। 1,50,000-এর সাথে 72,000 যদি যোগ করি, তাহলে কত হয় আমাদের? কত? 1,50,000 না? 1,50,000-এর সাথে 72 যোগ করলে কত? 7, 5, 12। তাহলে আমাদের, সরি, তাহলে আমাদের কত হয়? 1,50,000, তাই না? হ্যাঁ, 1,50,000 প্লাস 72,500, 2,22,500 হয়, তাই না? আমাদের 2,22,500 হয়। আচ্ছা, ভুল করলাম নাকি? হ্যাঁ, ভুল করেছি, একটু মিস্টেক হয়েছে, তাই না? এখানে কত? 25, 35, 35, 40, 40, 52,500 হবে, তাই না ভাইয়া? সরি, একটু মিস্টেক হয়েছে এখানে। হ্যাঁ, 52,500 হবে এখানে, 52,500। ঠিক আছে, তাহলে 52,500 যদি হয়, তাহলে এখানে হবে মোট দায় কত হবে? 82,500। তাহলে 82,500-এর সাথে ওদিকে যদি আমরা 1,50,000 যোগ করি, তাহলে কত হবে? 10,000 বেড়ে যাবে, তাই না? তাহলে 2,32,500 টাকা। এটা আমরা কি বলবো? এটাকে আমরা বলবো মোট শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়, মানে মোট মালিকানা সত্ত্ব ও দায় আর কি। হ্যাঁ, এই হচ্ছে ঘটনা। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন। আমি অনেক ধীরে ধীরে সুন্দরভাবে বোঝানোর ট্রাই করলাম, আশা করি বুঝতে পেরেছেন। এই অঙ্কটা মাস্ট করবেন আপনারা বাসায়, ঠিক আছে? চলেন আরেকটা প্রশ্ন আমরা সলভ করি এই ক্লাসে, এই ভিডিওতে দেখি। এই প্রশ্নটা যশোর বোর্ডে এসে আসছে, প্রশ্নটাও মোটামুটি ভালো, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা যদি একটু প্রশ্নটার দিকে খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, এখানে ভূমি দালান কোঠা আছে, এখানে ঋণপত্র আছে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি আপনাদেরকে। হ্যাঁ, এটা আপনাদের কনফিউশন মনে হতে পারে এই প্রশ্নে। দেখেন এটা বন্ডের সুদটা কেন আসলো না? আমরা জানি বন্ডের সুদটাকে আমরা এখানে কি করি, আমরা যেহেতু বন্ডের সুদ নামে কোনো হিসাব নাই, তার মানে এটাকে আমরা চলতি দায় হিসাবে দেখাই, তাই না? কিন্তু এখানে সুদ কেন আসলো না? দেখেন 31শে ডিসেম্বর তারিখের অঙ্ক, এখানেও 31শে ডিসেম্বর 22 সালে দেওয়া আছে, এটাও 22 সাল। তার মানে কি বছরের শেষ দিনই আপনি এই ঋণটা নিয়েছেন। তাহলে বছরের শেষ দিনে যদি আপনি ঋণ নিয়ে থাকেন আর শেষ দিনে যদি অঙ্ক করেন, তাহলে কি আপনাকে কোনো কি সুদ দিতে হবে? অবশ্যই দিতে হবে না। সেই কারণে এই সুদটা এখানে আসেনি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে এই যে 10% ঋণপত্র, এটা তো সম্পদ, তাহলে সম্পদের সুদ কি হবে? সম্পদের সুদ আয় হবে। ঠিক আছে, এটা হচ্ছে আয় হবে। তো এই এখানেও ঋণপত্রের সুদ যে আমি পেয়েছি এমন কোনো তথ্য দেয়া নাই, তার মানে এটা হবে বকেয়া আয়। হ্যাঁ, আমরা জানি বকেয়া আয় কি? বকেয়া আয় চলতি সম্পদ, এটা চলতি সম্পদের ভেতরে যাবে এটা। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা।
তো চলেন আমরা এই প্রশ্নটা আমরা একটু সলভ করি। দেখি, এখানে আমাদের একটা প্রশ্ন দিয়ে দিয়েছে, অন্তর্বর্তী লভ্যাংশ, আয়কর, আয়কর সঞ্চিতির খেলা এখানেও আছে, সাধারণ সঞ্চিতি, ঋণপত্রের অবহার, শেয়ার অধিহার, ব্যাংক জমা, প্রাথমিক খরচ, সমাপনী মজুদ। সংরক্ষিত আয়ের জের দিয়েছে, বিশদ আয় বিবরণী, চলতি বছরের নেট লাভ দিয়েছে, শেয়ার মূলধন দিয়েছে, সুনাম দিয়েছে। ভালো কথা, পরে যাই আমরা এখানে পড়ি। এখানে বলছে শেয়ার অধিহারের অর্ধাংশ সুনামের সাথে সমন্বয় করব, অবলোকন করো। একই জিনিস, কিন্তু এর আগে শেয়ার অধিহারের সম্পূর্ণটুকু করতে বলেছিল অবলোপন, এখানে কি বলেছে শেয়ার অধিহারের অর্ধাংশ মানে অর্ধেক করতে বলছে। শেয়ার মূলধনের 5% লভ্যাংশ ঘোষণা করতে হবে, সাধারণ সঞ্চিত তহবিল 80,000 টাকায় উন্নতি করতে হবে, আয়কর সঞ্চিতি এত টাকায় সংস্থান করতে হবে, কর্মচারীর কল্যাণ তহবিলে 15,000 টাকা স্থানান্তর করতে হবে। অলমোস্ট ওয়ান কাইন্ড অফ আমরা বলতে পারি সেম প্রশ্ন এটা, তাই না? একই ধরনের প্রশ্ন এটা বলতে পারি, অনেকগুলো মিল আছে এবং ইম্পর্টেন্ট। দেখেন কত বলেছে কি, অলিক সম্পত্তির পরিমাণ নির্ণয় করো। আমরা জানি অলিক সম্পদ মানে কি, অলিক সম্পদ মানে হচ্ছে ভুয়া সম্পদ, তাই না? অলিক সম্পদ মানে হচ্ছে ভুয়া সম্পদ, ঠিক আছে? এগুলো অ্যাকচুয়ালি সম্পদ না, এগুলো হচ্ছে বড় অঙ্কের ব্যয়, কিন্তু সেই ব্যয়টাকে আমরা এক বছরের ব্যয় হিসাবে না দেখিয়ে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদের মধ্যে দেখাই এবং এটা বছরের পর বছর আমরা এটাকে অবলোকন করতে থাকি, ঠিক আছে? এমন কিছু খরচ আছে যেমন প্রাথমিক খরচ, শেয়ার অবহার, ঋণপত্রের অবহার, বিলম্বিত বিজ্ঞাপন, ঠিক আছে? তারপরে আপনারা জানেন ওই যে শেয়ার অবলেখকের কমিশন, শেয়ার ইস্যু সংক্রান্ত খরচ, এই রিলেটেড যে ব্যাপারগুলো আছে এগুলোকে আমরা অলিক সম্পদ বা ভুয়া সম্পদ বলে থাকি। তো আমি যে লিস্টটা বললাম এই লিস্টের মধ্যে এখান থেকে কিন্তু এমসিকিউ আসে অনেক প্রকার। তো এই লিস্টের ভিতর আমরা দেখতে পাচ্ছি এখানে অলিক সম্পদ আমাদের আছে কয়টা? অলিক সম্পদ আছে আমাদের, আমরা দেখতে পাচ্ছি এই যে ঋণপত্রের অবহার বা শেয়ার অবহার, এটা কিন্তু আমাদের অলিক বা ভুয়া সম্পদ 10,000 টাকা। আর দেখতে পাচ্ছি এই যে প্রাথমিক খরচাবলী, হ্যাঁ, এই প্রাথমিক খরচাবলী আমাদের আছে কত টাকা? 35,000 টাকা। আর কিছু আছে দেখি তো, আর কিছু নাই। তাহলে এই দুইটাই হচ্ছে আমার এখানে অলিক সম্পদের পরিমাণ। বিবরণ টাকা টাকা ছক করে দুইটা লিখে যোগ করে দেখাই দিবেন, এটা 45,000 টাকা। তো এটা আমি আর করলাম না, আমি এবার পরের টাকা যাই। পরে কি বলছে আমাদের দেখি। পরের প্রশ্নে আমাদের বলেছে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। দেখছেন সংরক্ষিত আয় বিবরণীটা কত ইম্পর্টেন্ট, এবং আমার মনে হয় যে প্লেলিস্টটা যদি কেউ করে অন্তত সংরক্ষিত আয় বিবরণী সে ভুল করবে না, কারণ আমি সংরক্ষিত আয় বিবরণী এত পরিমাণে ফোকাস দিয়ে আপনাদেরকে করাইছি, এটা পরীক্ষায় আসবে 100%। এখানে 4 মার্ক আপনি লিখে রাখতে পারেন, ঠিক আছে? এটা আপনি অবশ্যই পারবেন। তাহলে চলেন আমরা খ নাম্বার থেকে শুরু করি, যে সংরক্ষিত আয় বিবরণীটা আমরা নির্ণয় করে ফেলি। এই হচ্ছে আমাদের ম্যাথ। তাহলে আমাদের অঙ্ক শুরু হবে কি দিয়ে? আমাদের অঙ্ক শুরু হবে সংরক্ষিত আয়ের প্রারম্ভিক জের দিয়ে, 62,000 টাকা। হ্যাঁ, তাহলে সংরক্ষিত আয়ের জের কত টাকা আছে ভাই? এটা আমাদের 62,000 টাকা। তাহলে এটা লিখে ফেলি, প্লাস চলতি বছরের মুনাফা, হয়তো প্রশ্নে দিয়ে দিয়েছে। আচ্ছা, এখানে কি দিয়েছে? না, এখানে দেয়নি, সম্ভবত কোথায় যেন দেওয়া আছে, এই যে বিশদ আয় বিবরণী, চলতি বছরের নেট লাভ কত? 1,25,000 টাকা। তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে কত হয়? 1,80,000। আচ্ছা, আজকে একটু মাথা কাজ করছে না, তো আমি একটু যোগ করি। সম্ভবত 1,85,000 নাকি 1,87,000 হয়, তারপরে করে দেখি, নাহলে ভুল হচ্ছে বারবার। 1,25,000 প্লাস 62,000 কত? 1,87,000। এই যে দেখছেন, 1,87,000 টাকা। ওকে, আচ্ছা, এবার আমরা আবারও এই যে আয়কর এবং আয়কর সঞ্চিতি যদি রেও মিলে থাকে, তাহলে আমরা কি করব? এই দুইটার কম্পারিজন করব। তাহলে একটু কম্পারিজন করে দেখি তো ভাইয়া, কে বড়? আয়কর। আয়কর কিন্তু ডেবিটে বসে, হ্যাঁ, এটা আয়করের টাকা,
আর ক্রেডিটে যেটা বসে এটা হচ্ছে আয়কর সঞ্চিতির টাকা। তাহলে কে বড়? এবারও আয়কর বড়। তাহলে আয়কর যদি বড় হয় আমরা কি জানি? তাহলে সেটা বন্টনের ভেতরে চলে যায়, তাই না? তাহলে আমরা এখানে বন্টনে চলে আসি, বাদ মাইনাস বন্টন সমূহ। আয়কর বড় মানে আরো আয়কর দিতে হবে, হ্যাঁ। আপনি যত টাকা আয়কর সঞ্চিতি জমা করে রেখেছেন আয়কর দেওয়ার জন্য, তার চেয়ে বেশি টাকা আরো আপনাকে দিতে হবে, হ্যাঁ। এই হচ্ছে ঘটনা। তাহলে আয়কর ছিল কত? আয়কর ছিল 8,000 আর 3,000, তাই না? তাহলে এখানে 8,000 মাইনাস 3,000 হইল। আচ্ছা, এবার আসেন, হইল। আচ্ছা, তারপরে দেখি সাধারণ সঞ্চিতি, না? সাধারণ সঞ্চিতি আছে, ঋণপত্রের অবহার, লভ্যাংশ কি আছে এখানে? দেখি তো, ভূমি এত, এই যে লভ্যাংশ আছে, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ 40,000 টাকা। তাহলে অন্তর্বর্তীকালীন লভ্যাংশটা এখান থেকে দিতে হবে। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ আর লভ্যাংশ একই জিনিস ভাইয়া, হ্যাঁ। পার্থক্য কেন? অন্তর্বর্তীকালীন নামটা কেন হয়েছে? তার কারণ হচ্ছে আপনি নির্দিষ্ট সময়ের আগে যদি লভ্যাংশ দেন তখন তাকে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বলে। বুঝতে পেরেছেন? আর কোনো পার্থক্য নাই। তাহলে আয়কর গেল, সঞ্চয়পত্রের শেয়ার অধিহার, সমাপনী, বিশ্বব্যাপী, আর কিছু নাই। এবার এখানে চলে আসি আমরা, শেয়ার অধিহারের সুনামের সাথে এটা তো আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। এই যে শেয়ার মূলধনের 5% লভ্যাংশ ঘোষণা করতে হবে, এটাকে আমরা বলি ঘোষণাকৃত লভ্যাংশ। এটা আমাদের সংরক্ষিত আয় বিবরণীতেও যাবে, আর ঘোষণাকৃত লভ্যাংশটা চলতি দায়েও যাবে, তাই না? তাহলে শেয়ার মূলধনের 5%, এটাকে আমরা বলবো ঘোষণাকৃত লভ্যাংশ। আচ্ছা, তাহলে ঘোষণাকৃত লভ্যাংশ আমরা কি করব? এই যে শেয়ার মূলধন কত? 10 লাখ টাকা। তাহলে এই 10 লাখ টাকার 5%। তাহলে 10 লাখ টাকার 5% কত হয়? 50,000 টাকা হয়, তাই না? তাহলে এই যে 50,000 টাকা লিখে দিলাম। এরপরে আসি, আচ্ছা, সাধারণ সঞ্চিতি 80,000 টাকায় উন্নীত করো। উন্নীত করা মানে বৃদ্ধি করো, বৃদ্ধি করে 80,000 করতে হবে। তো সাধারণ সঞ্চিতি আছে কত প্রশ্নে আমাদের? দেখি তো, আমাদের প্রশ্নে সাধারণ সঞ্চিতি আছে 70,000 টাকা, করতে বলেছে কত? 80,000 টাকা। তার মানে কত টাকা বাড়াইতে হবে দেখি তো। বাড়াইয়ে 80,000 করতে বলেছে, এখন আছে কত? 70। তাহলে 80 থেকে 70 বাদ দিই, তাহলে বাড়াইতে হবে কত? বাড়াইতে হবে আমাদের 10,000 টাকা। এই যে 10,000 পেয়ে গেলাম, ডান। আচ্ছা, আয়কর সঞ্চিতির সংস্থান করতে হবে, এটার কাজ তো এখানে হবে না। কর্মচারীর কল্যাণ তহবিলে 15,000 টাকা স্থানান্তর করতে হবে। এর আগে আমরা পেনশন তহবিল দেখেছিলাম না? এবার কল্যাণ তহবিল দিয়েছে, একই কাজ একই জিনিস। কল্যাণ তহবিলে স্থানান্তর কত টাকা? 15,000 টাকা। তাহলে এটা আমরা ক্যালকুলেট করে ফেলি, কত আসে? 20,000, 30,000, 80,000 আর 40-এ 1,20,000। ঠিক আছে, এটা করে দেখি তো, ভুল হচ্ছে খালি। 90,000 প্লাস 5,000 প্লাস 10,000 প্লাস 15,000, 1,20,000। তাহলে এই 1,20,000 আমরা এখন বাদ দিয়ে দিই। কোথায় থেকে? 1,87,000 থেকে 67,000। এই 67,000কে আমরা কি বলবো? সংরক্ষিত আয়ের সমপরিজের। এটা কোথায় যাবে বলেন তো? এটা যাবে আর্থিক অবস্থার বিবরণীর শেয়ার হোল্ডারদের স্বত্বের সঞ্চিতি ও উদ্বৃত্ত অংশে যাবে। ওকে, তাহলে হয়ে গেল। পরে দেখি আমাদের কি করতে বলেছে আবার। আর্থিক অবস্থার বিবরণীতে শেয়ার মালিকানা সত্ত্ব ও মোট দায়ের পরিমাণ নির্ণয় করো। ওই একই জিনিস করতে বলেছে, আগের ম্যাথের মতোই। তো এই দুইটা ম্যাথ কিন্তু করে যাবেন, তাহলে এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে ভাইয়া। এই প্লে লিস্টটা করে যান। কষ্ট করে আপনাদের জন্য ক্লাস রেকর্ড করছি, করে দিব, একটু কষ্ট করে যান, হ্যাঁ। আপনাদের জন্য এত কষ্ট করছি, লাইভ ক্লাস নিয়ে যাচ্ছে, রেকর্ড করা অনেক কষ্ট, বুঝছেন? জাস্ট আপনাদের জন্যই করছি কাজগুলো ছুটির দিনে।
তাহলে আমাদের প্রথমে শেয়ার হোল্ডারদের সত্ত্বে আমরা অঙ্ক শুরু করব কি দিয়ে? শেয়ার মূলধন দিয়ে। শেয়ার মূলধনে আসবে কি আমাদের? অনুমোদিত মূলধন। প্রশ্নে দেওয়া থাকুক আর না থাকুক আমাদেরকে এটা লিখতেই হবে ভাইয়া। হ্যাঁ, দেখি এই প্রশ্নে অনুমোদিত মূলধন আছে নাকি দেয়া। হ্যাঁ, এই অঙ্কে দিয়েছে, দেখেন এই যে অনুমোদিত মূলধনের পরিমাণ 20 লাখ টাকা, প্রতিটি 10 টাকা মূল্যের 2 লাখ শেয়ার। এই কথাটা লিখতে হবে তাহলে। তাহলে প্রতিটি 10 টাকা মূল্যের 2 লক্ষ শেয়ার, তাই না? তাহলে কত হবে? 20 লাখ টাকা। জাস্ট শো করে ক্লোজ করে দিব, এটার কোনো কাজ নাই। ইস্যুকৃত, বিলিখিত ও আদায়কৃত। হ্যাঁ, তাহলে আমরা ইস্যু বিল আদায়ে যাই। এটা কই পাবো? এটা এখানে আছে শেয়ার মূলধনে। কই? এই যে শেয়ার মূলধন কত? 1 লাখ শেয়ার। তো প্রতিটি দাম কত? 10 টাকা করে। তাহলে প্রতিটি 10 টাকা করে 1 লাখ শেয়ার 10 লাখ টাকা। হইল? এবার আমরা চলে যাই সঞ্চিতি উদ্বৃত্ত অংশে। তাহলে সঞ্চিতি উদ্বৃত্ত অংশে আমাদের কি আছে আমরা দেখি। আমরা জানি কি যাই, সঞ্চিতি উদ্বৃত্ত অংশে আমাদের শেয়ার অধিহার যাবে প্রথমে, তাই না? তাহলে আমাদের শেয়ার অধিহার কি আছে প্রশ্নে? আমরা দেখি তো। আচ্ছা, সাধারণ সঞ্চিতিটা যেহেতু আগে আছে এটা আগে লিখে ফেলি। সাধারণ সঞ্চিতি কত? 70,000 টাকা, তাই না? তাহলে 70 প্লাস নতুন করে আবার 10 রেখেছি, দিয়ে টোটাল রাখতে বলেছে কত আমাদেরকে? 80,000 টাকা। ডান। এবার কি বলেছে দেখি, ঋণপত্রের অবহার। এটা তো আমাদের ভুয়া সম্পদ, অলিক সম্পদ। এই যে শেয়ার অধিহার কোন পারে আছে? 64,000 টাকা আছে, তাই না? শেয়ার অধিহার 64,000। তাকে লিখে নিই। আচ্ছা, এবার এটার সমন্বয় কি বলেছে? শেয়ার অধিহারের অর্ধাংশ সুনামের সাথে অবলোপন করো। তাহলে শেয়ার অধিহার আছে কত? 64,000। এর অর্ধেক কত? সুনামের সাথে অবলোপন করতে বলেছে না? তাহলে সুনামের অবলোপন অর্ধাংশ কত হয় বলেন তো ভাইয়া? 64,000 অর্ধাংশ কত? 32,000 টাকা না? তাহলে অবলোপন মানে বাদ দিয়ে দিতে হবে। তাহলে থাকবে কত? 32,000 টাকা থাকবে। এই কাজটা। এরপরে আর কি আছে? সরি, এরপর আর কি আছে দেখি। সাধারণ সঞ্চিতি, শেয়ার অধিহার করলাম, ব্যাংক জমা সম্পদ, প্রাথমিক খরচ ভুয়া সম্পদ, সমাপনী মজুদ সম্পদ, সংরক্ষিত আয়ের প্রারম্ভিক জের, এটা যাবে না। শেয়ার মূলধন সুনাম যাবে না। তাহলে এবার আমাদের কি যাবে? আর এর ভেতরে কি যাবে? এখানে আমাদের যাবে সংরক্ষিত আয়ের জের। হ্যাঁ, সংরক্ষিত আয়ের জের। প্রশ্নে কি বলে দিয়েছে এত টাকা ধরে অঙ্ক করো? বলেনি। তার মানে এটা আমরা পাবো কই থেকে? খ হতে পাবো। খতে যেটা করেছি সেটা। তাহলে খতে আমরা সংরক্ষিত আয়ের জের কত বের করেছি? 67,000 টাকা। এই 67,000 টাকা এখানে বসে গেল। হইলো? তাহলে আমরা কি দিলাম? সাধারণ সঞ্চিতি, শেয়ার অধিহার আর সংরক্ষিত আয়ের জের। আর কি কিছু আছে ভাইয়া দেখেন তো? না, আর কিছু আমাদের মালিকানা সত্ত্ব হিসাবে আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এটা যোগ করে দিই, কত আসে? 80,000 প্লাস 32,000 প্লাস 67,000, 1,79,000 টাকা। কত আসে? 1,79,000। তাহলে এখানে কত হয়? 11,79,000। এটাকে আমরা বলবো কি? মোট শেয়ার হোল্ডারদের সত্ত্ব। ডান। এরপরে আমরা চলে যাই এখানে। হ্যাঁ, দায় অংশটুকু আমরা এখন করব।
তো দায় আমরা প্রথমে দেখি যে দীর্ঘমেয়াদী দায় প্রশ্নে আমাদের আছে কিনা। এই যে ঋণপত্র দেখতে পাচ্ছি, তাই না? এই ঋণপত্র তো এখানে কি ডেবিট ক্রেডিট কিছু নাই, এখানে আমাদের কোন দিকে বসা হয়েছে? ক্রেডিট দিকে। তার মানে ডেফিনেটলি এটা আমাদের দায়, দীর্ঘমেয়াদী দায়। কত টাকা ঋণপত্র ভাইয়া দিয়েছে তারা? ৮০,০০০ টাকা। তাহলে ঋণপত্র ৮০,০০০ টাকা, সরি হইল। আর কিছু আছে দেখি তো। না, চলতি দায় এবার। আমরা জানি ঋণপত্রের বকেয়া সুদ চলতি দায়। এই যে 10% ঋণপত্রের সুদ কত তারিখ? 31/12/22। অঙ্কটা কত? 31 ডিসেম্বর 22। তার মানে কি, যেই দিনে আমি অঙ্ক করছি সেই দিনই আমি ঋণ নিয়েছি। তাহলে কি ঋণের সুদ দিতে হবে? উত্তর হচ্ছে দিতে হবে না। তার মানে এখানে ঋণের সুদ আসবে না। এরপরে আমরা যাই দেখি এখানে আমাদের চলতি দায় কি কি খুঁজে পাই আমরা দেখি। আচ্ছা, এখানে আমাদের চলতি দায় কিছু নাই। এখানে দেখি চলতি দায় কি আছে। এই যে শেয়ার মূলধনের 5% লভ্যাংশ ঘোষণা করতে হবে। লভ্যাংশ জাস্ট ঘোষণা করেছি, এখনো পরিশোধ করিনি, দ্যাট মিনস আমি দায়ী হয়ে আছি। তাহলে ঘোষণাকৃত লভ্যাংশ এটা লিখতে হবে। কত ঘোষণাকৃত লভ্যাংশ আমরা কত করেছিলাম ঘোষণা দেখি। এই যে 50,000 টাকা হইল। আচ্ছা, এরপর আর কি আছে? সাধারণ সঞ্চিতি উন্নীত করো, কাজ শেষ। আয়কর সঞ্চিতি 8,000 টাকা। তাহলে আমরা জানি নতুন আয়কর সঞ্চিতি এটা চলতি দায়, তাই না? যেটা সমন্বয় থাকে। হয়ে গেল। আর কি আছে? কর্মচারীর কল্যাণ তহবিল 15,000 টাকা। তাহলে এই কল্যাণ তহবিল আমাদের চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা। হ্যাঁ, আর কি কিছু আছে? আর তো মনে হচ্ছে কিছু নাই, সব কি ইনক্লুড করলাম? দেখি তো একটু আরেকবার দেখে নি। আচ্ছা, আর কিছু নাই। তাহলে আর যেহেতু কিছু নেই, আমরা একটু যোগ করে ফেলি। 50, 15, 65, 73,000 টাকা এখানে। 73 আর 1,50,000, 73 আর 80, তাহলে কত? 1,53,000 টাকা। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো মোট দায়। তাহলে মোট দায় ও মালিকানা সত্ত্ব মিলে, দুইটা মিলে কত হয় দেখি একটু। 11,79,000 প্লাস এখানে কত বের হলো? 1,53,000, 3,32,000 টাকা। তাহলে এটাই হচ্ছে আমার মোট দায় মালিকানা সত্ত্ব। মোট মালিকানা সত্ত্ব ও দায়। তাহলে এই ছিল আমাদের দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নগুলো কিন্তু ভাইয়া অবশ্যই সলভ করে যায়েন। এই প্রকার প্রশ্নগুলো পরীক্ষায় খুব আসে এবং এখানে অনেকগুলো কাজ আমরা দেখলাম। এই বেসিক টাইপের প্রশ্নগুলো আমাদের বেশি আসে এবং আমরা ভুল করে আসি। তো আমার বিশ্বাস এই প্রশ্নগুলো আপনারা যারাই দেখেন না কেন, আমার এই প্লেলিস্টটা কমপ্লিট করলে ভাই এতটুকু গ্যারান্টি দিতে পারি, দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণী নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকবে না। তো দেখতে দেখতে 10টা প্রশ্ন আমি এই ক্লাসগুলোতে সলভ করে দিলাম। আমি আর 2টা প্রশ্ন আপনাদের সলভ করে দিব, তাহলে এই প্লেলিস্টটা আপনাদের ইনশাল্লাহ কভার হয়ে যাবে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।